প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে প্রবাস জীবনের আসরে স্বাগত জানাই। আমাদের আজকের আসরের অতিথি কিউশু বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার ডিজিটাল ট্রান্সফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর কাজী রফিকুল ইসলাম মারুফ। ডক্টর মারুফ পেশাগতভাবে তথ্য প্রযুক্তির একজন বিশেষজ্ঞ হলেও বিগত প্রায় 15 বছর ধরে তিনি নিজেকে নিবেদিত করেছেন বাংলাদেশ সহ বেশ কয়েকটি উন্নয়নশীল দেশের গ্রামে তথ্য প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার গবেষণায়। আজ আমরা ডক্টর মারুফের গবেষণা ও কর্মের পাশাপাশি তার দীর্ঘ প্রবাস জীবনের নানা দিক সম্পর্কে জানব। আমরা এই সাক্ষাৎকার নিয়েছি 2024 সালের 29শে মার্চ। সাক্ষাৎকার গ্রহণ করেছি আমি, সঙ্গীতা রাজবংশী দাস। ডক্টর কাজী রফিকুল ইসলাম মারুফ, এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের প্রবাস জীবন অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। শুরু থেকেই শুরু করি তাহলে। আপনার জন্মস্থান কোথায় এবং আপনার শৈশব ও কৈশোর কোথায় কেটেছে? আমার জন্ম শরীয়তপুর জেলায়। শরীয়তপুর আসলে আমার দাদা বাড়ি, নানা বাড়ি। আমার নানি বাড়িতে আমার জন্ম। তবে জন্মের পর অল্প সময়ের মধ্যেই আমি আমার বাবার চাকরি সূত্রে পিরোজপুর জেলাতে চলে যাই। তো পিরোজপুরে বাবা ব্যাংকার ছিলেন, তো ব্যাংকের চাকরি সূত্রে আমাদের ওখানে যাওয়া। তো এরপরে যেটা ঘটে, 1971 সালে যখন স্বাধীনতা যুদ্ধের দামামা বেজে চলেছে, তো তখন আমার বাবা আমাদেরকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয় আমাদের সেফটি সিকিউরিটির জন্য। তো এরপরে প্রায় 4 বছর আমার গ্রামে কাটে। আমি গ্রামে যাওয়ার পরে ক্লাস 4 পর্যন্ত সেখানকার স্থানীয় স্কুলে পড়াশোনা করি। আচ্ছা। তারপরে আবার বাবার চাকরি সূত্রে 1975 সালে মংলা পোর্টে ট্রান্সফার হয়ে আসেন। তো মংলা পোর্টে তখন আমাদেরকে আবার বাবা শহরে নিয়ে আসেন মংলা পোর্টে। তো মংলা পোর্টে আনার পেছনে একটা বড় কারণ ছিল, এখানে চমৎকার একটা স্কুল ছিল। স্কুলটার নাম সেন্ট পলস হাই স্কুল। এটা একটা মিশনারি স্কুল। তো বাবার ইচ্ছা ছিল ওই সুন্দর স্কুলে আমাদের সবাইকে পড়াশোনা করাবেন। তো তখন আমরা সবাই, আমার পুরো ফ্যামিলি, আমরা আবার মংলাতে চলে আসি। আচ্ছা। তো সেখানেই আমার স্কুল জীবন শুরু হয়। আমার এসএসসি আমি সেন্ট পলস থেকে পাশ করি। আচ্ছা আচ্ছা। এটা ছিল 1981 সালে। আচ্ছা। এরপরে এইচএসসির জন্য আমি ঢাকাতে চলে আসি। নর্ডেম কলেজে আমি পড়াশোনা করেছি। নর্ডেম কলেজ থেকে 83-তে আমার এইচএসসি হয়। এরপরে ইউনিভার্সিটি পড়ার জন্যে আমার স্বপ্ন ছিল আমি কম্পিউটার নিয়ে পড়বো। আসলে তখন তো কম্পিউটার সায়েন্স এই নামগুলোও ছিল না। আমরা জানতাম যে কম্পিউটার বলে একটা জিনিস আছে এবং একটু একটু নাম শুনে আসছি। তো তখন থেকে স্বপ্ন দেখা শুরু করলাম যে কম্পিউটার নিয়ে পড়াশোনা করব। তো তখন খোঁজ নিয়ে দেখলাম যে কোথায় কম্পিউটার নিয়ে পড়াশোনা করা যায় বাংলাদেশে। তো খোঁজার পরে যে তথ্য পেলাম তাতে মনে হলো দুটো জায়গা পেলাম। একটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ফিজিক্স ও ইলেকট্রনিক্স, যেটাকে ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স তখন বলা হতো। এখন ওটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং হয়েছে। আচ্ছা আচ্ছা। আর আরেকটা অপশন ছিল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে। তো আমি আসলে দুই জায়গাতে পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট আগে হয়েছিল। তো ওইটা হওয়াতে আমি খুব এক্সাইটেড হয়ে ইমিডিয়েটলি আমি ওখানে ভর্তি হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা। তো তারপর জাপানে আসার উপলক্ষটি কি ছিল? আমি যখন ঢাকা ইউনিভার্সিটি অ্যাপ্লাইড ফিজিক্স ইলেকট্রনিক্সে পড়াশোনা করছি, প্রথমে অনার্স হলো, পরে মাস্টার্স করলাম। তো মাস্টার্সে আমাদের দুটো গ্রুপ ছিল। একটা ছিল জেনারেল গ্রুপ আর একটা ছিল থিসিস গ্রুপ। তো আমি থিসিস গ্রুপে কাজ করছিলাম। তো থিসিস যখন শেষের দিকে কাজ করছিলাম তখন দেখলাম হাতে যথেষ্ট সময় আছে। থিসিস করার সাথে সাথে অ্যাডিশনাল কিছু সময় থাকে, ওই সময়টা কীভাবে কাজে লাগানো যায় এটা ভাবছিলাম। ঠিক ওই সময়েই বাংলাদেশের তখন কম্পিউটার বা আইটি নিয়ে সবচেয়ে বড় যেই কোম্পানিটি কাজ করতো সেটা ছিল ফ্লোরা লিমিটেড। আচ্ছা, ফ্লোরা। হ্যাঁ হ্যাঁ। রাইট। তো ফ্লোরা তখন একটা জব অ্যানাউন্সমেন্ট করলো যে ওদের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একজন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার লাগবে। তো তখন মনে হলো এইটা একটা অপরচুনিটি, যেহেতু কম্পিউটার ব্যাপারে ফ্যাসিনেশন আগে থেকে ছিল, এটা নিয়ে পড়াশোনা করেছি, এই রিলেভেন্ট যদি কাজ করার সুযোগ হয় ভালো হয়। আজ লাকি যে আমার ওইখানে হয়ে যায়। তো তখন আমি ফ্লোরাতে জয়েন করি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। একই সাথে হার্ডওয়্যার একটা ছেলে আমার কলিগ জয়েন করলো। তো আমরা খুব ভালো বন্ধু ছিলাম, যেহেতু একই সাথে ফ্লোরাতে ঢুকলাম। যখনই আমাদের মধ্যে কথা হতো, অনেক সময় একদিন গল্পের ছড়ে বলছিল যে বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছে এবং জাপানে লেখালেখি করছে। তো আমি তখন ওকে বললাম যে আমিও তো বাইরে পড়াশোনার স্বপ্ন দেখি, আমার সবসময় ইচ্ছে ছিল দেশের বাইরে যেয়ে পিএইচডি করা বা উচ্চশিক্ষা নেওয়া। তো যখন ওর কাছে জাপানের তথ্য পেলাম, ও
ও আমাকে উৎসাহিত করলো, বিভিন্ন তথ্য দিল, এবং তখন আমি ওর সহযোগিতা নিয়ে কয়েকটা ইউনিভার্সিটি আমি নক করলাম যেখানে আমার কাজের সাথে সম্পৃক্ততা আছে। তো তাতে করে দেখলাম যে আমি যোগাযোগ করার সাথে শুরুতে আমি সুন্দর একটা পজিটিভ রিপ্লাই পেয়ে গেলাম। আচ্ছা আচ্ছা। এবং হোক্কাইডো ইউনিভার্সিটির এক অধ্যাপক, তার সাথে কাজ করার একটা সুযোগ আমার তৈরি হলো, এবং উনি আমার জন্য গভর্নমেন্ট স্কলারশিপের যে প্রসেস সবকিছু উনি ম্যানেজ করে দিলেন। তো হোক্কাইদো বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছে অধ্যয়নের অভিজ্ঞতা আপনার কেমন ছিল? সেটাও বেশ মজার। কারণটা হচ্ছে আমি এখানে ভর্তি হলাম হোক্কাইডো ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে, আমার সাবজেক্ট ছিল ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং। কিন্তু মজার ব্যাপার হচ্ছে হোক্কাইডো ইউনিভার্সিটির আমি ছিলাম প্রথম রেগুলার স্টুডেন্ট, বাংলাদেশি স্টুডেন্ট। তো এটা আমার জানা ছিল না। আচ্ছা আচ্ছা। আমি জেনেছি হোক্কাইডো ইউনিভার্সিটি অনেক বাংলাদেশি ছিল, বিশেষ করে ডেন্টাল ফ্যাকাল্টির প্রচুর বাংলাদেশি ছিল, এনভায়রনমেন্ট সায়েন্স অন্য ডিপার্টমেন্টগুলো ছিল, কিন্তু আমি যে প্রথম ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির প্রথম ছাত্র হব সেটা আমার জানা ছিল না। তো এসে পরে জানলাম যে আমি ছিলাম প্রথম স্টুডেন্ট। তো সে কারণে আমাকে বেশ কিছু অতিরিক্ত প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়েছে। যেমন প্রথমে একটা ব্যাপার আসছিল যে আমি যখন আমার যে স্ক্রিপ্ট যেগুলো জমা দিয়েছিলাম ইউনিভার্সিটিতে, ওরা দেখে যে আমি মাস্টার্স করা পর্যন্ত আমার প্রায় 21 বছর সময় লেগেছে, কিন্তু আমার সার্টিফিকেট বলছে আমার 18 বছর আমি পড়াশোনা করেছি। তাহলে বাকি সময়টা গেল কোথায়? তো এটা ওদের কাছে একটা বিশাল একটা কোয়েশ্চেন ছিল। তো তখন প্রায়ই আমাদের ডিন অফিস থেকে, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি ডিন অফিস থেকে আমাকে নক করতো, এবং ডিন সরাসরি আমার সাথে কথা বলতেন। উনি আমাকে ডাকতেন, বলছে মারুফ তোমার সাথে একটু কথা বলবো, তোমার দেশ সম্বন্ধে আমরা জানতে চাই, এবং তোমাদের এডুকেশন সিস্টেম সম্বন্ধে, যেহেতু এর আগে বাংলাদেশি কেউ ছিল না। তো ওনাদেরকে বোঝাতে হতো যে আমার যে 3 বছর অতিরিক্ত লেগেছে এটা আমাদের সেশন জ্যামের কারণে হয়েছে, আমাদের পলিটিক্যাল সিচুয়েশনের কারণে আমাদের ইউনিভার্সিটিগুলো অনেক সময় বন্ধ হয়ে যায়। তো সে কারণে সেশন জ্যাম তৈরি হয়েছিল। আর আমাদের সময়টা বাংলাদেশে যেটা সবাই আমরা তখন বলতাম যে এরশাদ ভ্যাকেশন, ওই ভ্যাকেশনটা ছিল প্রায় লম্বা 2 বছরের মতো কোনো ক্লাসই ছিল না। তো সব মিলে প্রায় 3 বছরের মতো আমরা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। আচ্ছা আচ্ছা। তো তখন ওদেরকে যখন বলতাম যে আপনার সেশন জ্যাম, তো ওরা অবাক হয়ে বলতো সেশন জ্যাম এটা কি জিনিস, বা রাজনীতির সাথে ইউনিভার্সিটির সম্পর্ক। আমি এটা ওদেরকে বোঝাতে অনেক কষ্ট হতো। তো একদিন হয়তো বুঝিয়ে গেলাম, ফিরে গেলাম, আবার দেখতাম 2-3 দিন পর আবার ডাকছে, মারুফ তুমি জানো কি বলেছে সেশন জ্যাম জিনিসটা কি? আবার প্রথম থেকে বলতে হয়, কারণ এইটা আসলে ওদের কালচারের সাথে তো নাই, ওরা তো চিন্তাই করতে পারে না রাজনীতির সাথে কেন ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাবে। তো এইটা বোঝাতে হলো, এবং একই সাথে আমরা বাংলাদেশে যে কারিকুলাম ছিল, যা পড়াশোনা করেছি, সেই জিনিসগুলো ওদেরকে বোঝাতাম। যখন আমি কাজটা করেছি তখন মাঝে মাঝে মনে হচ্ছে তো আমাকে কেন এই বিরক্তির মধ্যে পড়তে হলো, এই ফিলিংসটা কাজ করতো। কিন্তু পরবর্তী পর্যায়ে এটা আমার একটা আনন্দের খোরাক হয়ে দাঁড়ালো যখন আমি দেখলাম যে পরের বছর বাংলাদেশে 5টা স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে আসছে। আচ্ছা আচ্ছা। কারণ ওই ডিন যখন আমাকে ডাকতো অন্য প্রফেসরদের ডাকতো, রিলেভেন্ট অনেক যাদের বাংলাদেশের থেকে যাদের কাছে ইনফরমেশন আসে তাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে বসা হতো যাতে অন্য প্রফেসররাও তথ্যগুলো পায়। তো এইটাতে কাজ করেছে বলে আমার মনে হয়, যে যখন দেখতে পেলো যে আমাদের কন্টেন্ট কি আছে, এটা যখন বুঝতে পারলো, তো তখন একটা স্ট্যান্ডার্ড তো ডেফিনেটলি আমাদের আছে, এবং সেই অনুযায়ী পরবর্তী পর্যায়ে সেকেন্ড ইয়ারে 5 জন, থার্ড ইয়ারে 6 জন, এবং 3 বছরের মধ্যে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে আমরা হাইয়েস্ট নাম্বার ইন টার্মস অফ বাংলাদেশি স্টুডেন্ট হাইয়েস্ট নাম্বার হয়ে গেলাম। এইটা আমার কাছে খুব আনন্দের একটা অভিজ্ঞতা। তো পিএইচডি শেষ করে আপনি সাপ্পোরো শহরেই কাজ করতে শুরু করেন। সিদ্ধান্তটি কি পরিকল্পিত ছিল? একদমই না, যদি সহজভাবে বলি একদমই না। আসলে আমার জাপানে কখনই থাকার ইচ্ছে ছিল না। আমার প্ল্যান ছিল যে আমি পিএইচডি শেষ করে সরাসরি দেশে ব্যাক করব, এবং দেশে ফিরে দেশেই কাজ করব। এটা আমার প্রথম থেকে স্বপ্ন ছিল। কিন্তু আপনি হয়তো জেনে থাকবেন যে আমাদের সময়টা যেটা ছিল, যে ওই সময় জাপানে আইটি, কিন্তু জাপানেও ওই সময় মানে কম্পিউটার সায়েন্স এই জিনিসগুলো তখন একদম প্রাথমিক পর্যায়ে ছিল। তো যে কারণে জাপানে আমাদের মতো যারা বিদেশ থেকে আসছে, বিশেষ করে যারা ইংরেজি জানি, যারা জাপানিজ বলতে পারি এবং আইটির এক্সপার্টিস আছে, এই লোকগুলোর প্রচণ্ড ডিমান্ড ছিল। তো এই কারণে বিভিন্ন জায়গা থেকে আমাদের ডিপার্টমেন্টে প্রায় নক করতো, বিভিন্ন জাপানের সব বড় কোম্পানি থেকে লোকজন আসতো হেড হান্টিংয়ের জন্য। আমার মনে আছে যে 97 সালের মার্চ মাস আমাদের গ্রাজুয়েশন হলো, মার্চের 25 তারিখ ছিল গ্রাজুয়েশন সেরেমনি। তো ওই সময় কিন্তু আমি অলরেডি আমার বাসা ছেড়ে দিয়েছি, কারণ 28 তারিখে আমি বাংলাদেশে ফিরে যাওয়ার প্ল্যান। আমি গভর্নমেন্ট স্কলারশিপের যে নিয়ম অনুযায়ী ওরা আমাকে এয়ার টিকিট দিয়ে দিয়েছে, আমি আমার বাসা ছেড়ে দিয়েছি, কারণ আপনি জানেন যে এখানে বাসা পরিষ্কার করে দিতে হয়। আমি একদম ফ্রি হয়ে গেছি। 25 তারিখে গ্রাজুয়েশন সেরেমনি করলাম, টার্গেট হচ্ছে 28 তারিখে আমি বাংলাদেশে ফিরে যাব। আচ্ছা।
তো ওর পরে 26 তারিখে আমি ল্যাবে একবার গেলাম যে প্রফেসরকে শেষবারের মতো বিদায় জানানোর জন্য, প্রফেসর প্রফেসর অন্য বন্ধুবান্ধব যারা আছে সবাইকে বলার জন্যে। তো ওই দিন যখন গেলাম তো তখন প্রফেসর বলল যে তুমি জাপানে কিছুদিন কাজ করে যাও, তুমি কাজ করে গেলে যে অভিজ্ঞতা তুমি পেতা এটা তোমাকে বাংলাদেশে এস্টাবলিশ হতে সাহায্য করতো। কালকেও একটা কোম্পানি আমার সাথে যোগাযোগ করছিল, আমি তোমাকে ওইখানে যোগ দেওয়ার জন্য বলছি না, আমি ওদের তোমাকে একটা সুযোগ করে দেবো, তুমি এই কোম্পানি ভিজিট করতে যাও এখানে, যেটাকে কেঙ্গাকো বলে, যে দেখে আসো যে ওরা কিভাবে কাজ করে। আমি ওদের সাহায্য যে আছে তাকে বলে দেবো, তোমাকে বুঝিয়ে দেবে, অন্তত তোমার একটা বেসিক ধারণা তুমি অন্তত নিয়ে যাও। তো পরের দিন আমি গেলাম, আর ইন দ্য মিন টাইমে আমার যে ওয়াইফ তখন অলরেডি ওর সাথে আমার পরিচয় হয়েছে। তো তখন মনে হলো যে এই অফারটা হয়তো নেওয়া যেতে পারে, না হয় 2 বছর কাজ করলাম জাপানে। সাপ্পোরোতে কর্মরত থাকাকালে আপনি ঢাকায় ফিরে যান, সেখান থেকে কাজ করতে থাকেন। এর পেছনে কারণ কি ছিল? আসলে ওই যে প্রথমে বললাম যেটা, আমার কখনোই প্ল্যান ছিল না আমি জাপানে থাকবো। প্রথমে চাকরিতে ঢোকার পরে আমরা 98 সালে ঢাকাতে যে আমাদের বিয়ে করি, আমরা ঢাকাতে বিয়ে করার পর আবার চাকরির জন্য আবার ফিরে আসি। এরপরে আমার মেয়ের জন্মগ্রহণ করে। তো মেয়ের জন্ম ছিল 2000 সালে। আচ্ছা। তো আমার যেহেতু টার্গেট ছিল আমি ভবিষ্যতে বাংলাদেশে ফিরে যাব, তো তখনই প্ল্যান করেছিলাম যে বাচ্চার বয়স যখন 4 বছর হবে, 4 বছর পর্যন্ত আমি জাপানে থাকতে পারবো, যখন 5 বছর হবে আমি বাংলাদেশে ব্যাক করতে চাই। কারণ বাংলাদেশে যেহেতু ওরা বাংলাদেশে যদি স্কুলিং শুরু করে তাহলে প্রাথমিক লেভেল থেকে শুরু না করলে ওরা বিপদে পড়বে, মাঝপথে যাওয়া তো ডিফিকাল্ট হবে। তো তখনই আমি প্ল্যান ছিল যে বাচ্চার বয়স যখন 5 বছরের মধ্যে থাকবে ততক্ষণ আমি থাকবো। এরপর 2005-এ আমি তখন আমার অফিসকে, জাপানিজ অফিসকে জানালাম যে এখন আমাকে দেশে যেতে হবে। আচ্ছা। কিন্তু আমার অফিস আসলে আমাকে ছাড়তে চাচ্ছিল না, কারণ ওদের সাথে আমি খুব ভালো টার্মস অ্যান্ড কন্ডিশনে ভালো কাজ করছিলাম, ওরা আমার কাজ পছন্দ করছিল। আচ্ছা। তো ওরা আমাকে বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করলো। তো ওরা বললো যে এখানে তোমার জন্য তো লোকেশন কোনো ব্যাপার না, তুমি যেহেতু বাইরের ক্লায়েন্টকে ডিল করবা, তুমি ঢাকা থেকে একটা কনফারেন্স আছে ইউরোপে, তুমি চলে গেলা, আর আমাদের টিম এখান থেকে গেল, তুমি ইউরোপে বসে ওদেরকে লিড করলা। এইভাবে আর প্রতি 2-3 মাস পর পর একবার জাপানে এসে আমাদের সাথে গ্রুপ মিটিং করে যাবা। আর প্রতিদিনের কাজগুলো আমরা অনলাইনে করব। তখন স্কাইপ ছিল, এত বিভিন্ন ধরনের অপশন ছিল না। স্কাইপ ব্যবহার করে আমরা নিয়মিত ওদের সাথে কাজ করতাম এবং বাংলাদেশে বসে জাপানিজ কোম্পানির কাজ করতাম। আচ্ছা, 2009 সালে আপনি গ্রামীণ কমিউনিকেশনসে পরিচালক হিসেবে যোগ দেন। সেখানে আপনার পরিচালনায় দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার একটি অভিনব পদ্ধতি নিয়ে গবেষণা শুরু হয়। আপনাদের এই গবেষণা সম্পর্কে কিছু বলুন। আমি যখন গ্রামীণ কমিউনিকেশনসের R&D রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে কাজ করি, ওই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার ছিল জাপানের কিউশু ইউনিভার্সিটির সাথে জয়েন্ট কোলাবোরেশন একটা R&D সেন্টার। এবং আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন টেকনোলজি, এবং ওই সেন্টারের আমরা 2 জন ডিরেক্টর ছিলাম, আমার এক কলিগ ছিলেন, সেও কিউশু ইউনিভার্সিটির একজন বাংলাদেশি টিচার। তো আমরা দুজনেই আইটি ব্যাকগ্রাউন্ডের। তো আমাদের তখন টার্গেট ছিল যে বাংলাদেশে যেহেতু আমরা জানি যে শহর এবং গ্রামের ভেতরে একটা বিশাল ব্যবধান আছে, হ্যাঁ, সার্ভিসের ক্ষেত্রে, তো আমাদের টার্গেট ছিল আমরা আইটি ব্যবহার করে, ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করে গ্রামের মানুষকে কিভাবে শহরের এই সেবাগুলো সহজভাবে পৌঁছে দিতে পারি, যেহেতু আইটি একটা বড় একটা ভেহিক্যাল হিসাবে কাজ করতে পারে এখানে। তো ওইটাকে মাথায় রেখে আমরা তখন চিন্তা করলাম যে গ্রামের মানুষের জন্য কিভাবে সেবাগুলো তৈরি করতে পারি। তো তখন আসলে আমাদের মাথায় বেশ কিছু আইডিয়া আসলো, বেশ কিছু আমরা প্রজেক্ট হাতে নেই, অনেকগুলো কাজই ছিল, কিন্তু অনেক কাজের মাঝখানে যেই কাজটার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি রেসপন্স পেয়েছি বা যেইটাকে সবচেয়ে বেশি ইফেক্টিভ বা নেসেসারি মনে হয়েছে, প্রয়োজনীয় মনে হয়েছে, সেটা হচ্ছে স্বাস্থ্যসেবা। আচ্ছা। যখনই গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গাতে আমরা যেতাম আমাদের সেবা নিয়ে, তখন আমরা ফিল করেছি যে সবাই আমাদের এগ্রিকালচার নিয়ে কিছু কার্যক্রম, কৃষি নিয়ে আমরা কাজ করেছি, তথ্য নিয়ে কাজ করেছি, আমরা শিক্ষা নিয়ে কাজ করেছি, কিন্তু সবার আগ্রহের জায়গা ছিল স্বাস্থ্যসেবা। কারণ গ্রামের মানুষ তো আমরা জানি যে আমাদের দেশের মানুষ কতটা বঞ্চিত, কারণ আমাদের গ্রামে যথেষ্ট হসপিটাল বা ক্লিনিক ওইভাবে নাই, ডাক্তারের সংখ্যাও কম। আমি যদি একটু তথ্য দিয়ে বলি যে WHO-র প্রোটোকল অনুযায়ী, তাদের কথা অনুযায়ী, যে ওই সময়ের কথা বলছি যে 2009-10-এর দিকে, যে প্রতি 10,000 লোকের যদি একটা কমিউনিটি থাকে ওইখানে অন্তত 12 জন ডাক্তার থাকা উচিত, অথচ সেখানে আমাদের ছিল মাত্র 3 জন ডাক্তার। আর আপনি জানেন যে বাংলাদেশে 3 জন ডাক্তার বলছে এটা হচ্ছে অ্যাভারেজ, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়, আমাদের প্রায় সব ডাক্তারই শহর কেন্দ্রিক।
গ্রামে আচ্ছা। তুলনামূলক অনেক কম। তো তাতে করে দেখবেন আপনি শহরে হয়তো 10,000 জনে 5-6 জন ডাক্তার আছে, কিন্তু গ্রামে এমন অনেক জায়গা আছে যে 10,000 আমি একজন ডাক্তার খুঁজে পাই না। তো এইরকম একটা ইমব্যালেন্স ছিল, মেল ডিস্ট্রিবিউশন ছিল ডক্টরস মেডিকেল হেলথ রিসোর্সের। তো তখন আমরা চিন্তা করলাম তাহলে শহরে যে ডাক্তার আছে তাদেরকে শহরে রেখে গ্রামের মানুষকে যদি আমরা কানেক্ট করতে পারি, অর্থাৎ টেলিমেডিসিনের আমরা ইন্ট্রোডিউস করতে পারি, তাহলে শহরের ডাক্তারকে শহরে রেখেও গ্রামের মানুষকে সেবা দেওয়া যায়। তো ওইটা মাথায় রেখেই আমরা টেলি হেলথ নিয়ে কাজ করা শুরু করলাম, এবং আমরা একটা সিস্টেম তৈরি করলাম যেটাকে বলছি পোর্টেবল হেলথ ক্লিনিক, যার উদ্দেশ্য ছিল শহরের ডাক্তারকে ব্যবহার করে গ্রামের মানুষকে টেলি হেলথের মাধ্যমে সেবা দেয়া। আচ্ছা আচ্ছা। শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছিলাম কিউশু বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার ডিজিটাল ট্রান্সফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর কাজী রফিকুল ইসলাম মারুফের সঙ্গে। শুনলাম জাপানে তার উচ্চশিক্ষার অভিজ্ঞতা ও কর্মজীবনের সূচনা সম্পর্কে। পরবর্তী পর্বে আমরা তার বর্তমান গবেষণা ও জাপান প্রবাসের বিভিন্ন দিক সম্পর্কে জানব। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো প্রবাস জীবনের আসর এখানেই শেষ করছি।